শুরু করতে চলেছি আজকের ব্লগটি। আজকে আমরা যাব সুন্দরবন। তো এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 8:25-এর ক্যানিং লোকাল ধরে আমরা প্রথমে পৌঁছে যাব ক্যানিং, তারপর গদখালি, এবং সেখান থেকে আমরা বোটে করে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। ক্যানিংয়ে নেমে আমরা ক্যানিং সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমাদের রিজার্ভ করে রাখা বাসে গদখালির উদ্দেশ্যে যাত্রা করলাম। चला चला গদখালিতে নেমে এবার আমরা বোটে উঠব এবং বোটে উঠে আমরা প্রথমে যাব পাখিরালয়। हेलो গদখালি থেকে আমাদের বোট রওনা দিল আমাদের আগামী দুদিনের রাত্রিবাসের ঠিকানা পাখিরালয়ের উদ্দেশ্যে। এই আইল্যান্ডটার নাম হচ্ছে গদখালি আইল্যান্ড। এই সাইডে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডটার নাম হচ্ছে চণ্ডীপুর আইল্যান্ড।
ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, আমরা ওই আইল্যান্ডের মধ্যে আপনারা থাকবেন। ওই আইল্যান্ডের নাম হচ্ছে গোসাবা আইল্যান্ড। এই সাইডে দেখুন একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এই আইল্যান্ডটার নাম হচ্ছে বালি আইল্যান্ড। আর আমরা যেখানে আছি এটা 4টে নদীর মুখ, 4 রিভার জাংশন। জলের নিচে নিচে সাইড সাইড মধ্যাহ্নভোজের পর প্রকৃতির ঘন ঘন রূপ পরিবর্তনের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সুন্দরবনের গভীর অরণ্যের দিকে। চলো তাড়াতাড়ি চলো, 1.5 ঘন্টা। পাখিরালয় যাওয়ার পথে আমরা নামলাম ওয়াক্সপোল ঘাটে। এখানে মূলত একটি বনবিবির মন্দির রয়েছে, যে বনবিবির মন্দির খুবই জাগ্রত বলে স্থানীয়রা মনে করেন। ঘাট থেকে নেমে কিছুটা ঢালাই রাস্তা এবং কিছুটা এই রকম মাটির ওপর ইট দিয়ে বেছানো রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম বনবিবির মন্দিরে। এরপরে আমাদের গন্তব্য ছিল সজনেখালি। মূলত এই সজনেখালির ওয়াচ টাওয়ার থেকে বিভিন্ন ধরনের সুন্দরবনের যে পশু রয়েছে, বিশেষ করে হরিণ, বাঘ, এই সামনেই তারা জল খেতে আসে। যদিও লোকের ভিড়ে ততটা দেখতে পাওয়া যায় না, কিন্তু একেবারে শান্ত নিরিবিলি পরিবেশে সামনে থাকা খাড়িগুলোতে এরা জল খেতে আসে এবং সেই যে বিরল দৃশ্য সেগুলো কখনো কখনো কিন্তু পর্যটকরা দেখতে পান। তাই সজনেখালি ওয়াচ টাওয়ার মূলত এই ধরনের বন্য প্রাণের হদিশ পাওয়ার একটা অন্যতম ঠিকানা। ঘরে দেখা দিয়ে আসবো। এখন দাঁড়িয়ে রয়েছি পুরো সুন্দরবনের যে মানচিত্র, সেই সুন্দরবনের মানচিত্রের সামনে। আমরা যেখানে রয়েছি সেখানে লেখা রয়েছে ইউ আর হেয়ার। আর পুরো যে দ্বীপটা, সুন্দরবনের যে বিভিন্ন দ্বীপ, ছোট বড় দ্বীপ মিলিয়ে যে পুরো সুন্দরবন, সেটা কিন্তু এই ম্যাপের সাহায্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর আমরা এসে পৌঁছালাম আমাদের আগামী দুদিনের রাত্রিবাসের ঠিকানা এই পাখিরালয়। পাখিরালয় যে ঘাট থেকে আমাদের হোটেল প্রায় 500 মিটার দূরে ছিল, তো আমরা হেঁটেই এই হোটেলে পৌঁছালাম। কেউ কেউ অবশ্য টোটো করে হোটেলে পৌঁছেছিল।
সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং আমাদের আজকে মূলত সুন্দরবনের যে খাঁড়িগুলো রয়েছে যেগুলোতে বোট যায় সেই খাঁড়িগুলোতে আজকে আমরা কিছুটা ঘুরে দেখব। বেলার দিকে হঠাৎ আকাশে এই ধরনের কালো করে মেঘ ছেয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরবনের যে রূপ সেটা এক লহমায় যেন বদলে যায়। হবে না স্যার এই কেবিন ঘরের সাইডে দাঁড়াবেন, হ্যাঁ এই দিকে আসবেন, বোটটা ধরে নিন তারপরে আসুন। এক সপ্তাহ ছুটি নিয়ে চলে এসে বাবু বলেছি ভাইকে, এক সপ্তাহ বুঝলে, এক সপ্তাহ ছুটি চলেছে ভাইকে বলে ওই গোটা সুন্দরভাবে ঘুরে দাও। হ্যাঁ একে বলছি সুন্দর গোটা সুন্দর আমাদের ঘুরে দাও বাইকে করে। হ্যাঁ দেখি বুনো একটু পিছনে চলে যাও। ওদিকে মাথা সরকার সরব তো দেখতে পাইনি। হ্যাঁ মুড়াও মুড়াও মুড়াও। उसको देख 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 আগে তুই এটা ফোন চল না তোমার তো থাকবো। গাছের গায়ে প্রতিটা গাছের গায়ে গাছের নাম লেখা আছে, একটু দেখে নেব। মুশকিল সে মানে কাউকে ইয়ে করতে দিবে না। ওই দেখো কাকড়াগুলো চলছে। আরে সেধারে যখন দিতে তোরা তোড়া, ওটা তোড়া গাছ। একটা ঘটনা লিখে গাছগুলো চলতে নামে। হ্যাঁ এই যে গেওয়া তা বটে, এটা দিয়ে ভূগোলে সাগমালি চলে। সুধন্যখালিতে যে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদগুলো রয়েছে এবং তার ডিটেলসে রয়েছে সেগুলো আমরা দেখার পর এখন আমরা রয়েছি সুধন্যখালির ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ার থেকে 360 ডিগ্রি ভিউতে দেখে নেব সুন্দরবন। আদতে এগুলো কিন্তু এক একটা খাঁড়ি, মূলত বর্ষাকালে বা জোয়ারের সময় এই খাঁড়িগুলো জলে পরিপূর্ণ হয় এবং এখানে এই জল খেতে বিভিন্ন ধরনের সুন্দরবনের পশু কিন্তু বিশেষ করে বাঘ, হরিণ এরা কিন্তু এই অঞ্চলগুলোতে জল খেতে আসে। অনেক আছে তো। পড়ন্ত বিকেলে নদীর ওপর দিয়ে আমরা চললাম আবার আমাদের গন্তব্য পাখিরালয়ের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন সারাদিন সুন্দরবন ঘোরার পর সন্ধেবেলা আমাদের হোটেলে ঝুমুর গানের আসর বসেছিল, তার কিছু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরলাম।
তৃতীয় দিন সকালে অর্থাৎ শেষ দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম দোবাকির উদ্দেশ্যে। আসলে দ্বিতীয় দিন দোবাকি থাকলেও কিছু প্রতিকূল আবহাওয়া এবং অন্যান্য কিছু টেকনিক্যাল কারণের জন্য আমরা দ্বিতীয় দিন দোবাকি যেতে পারিনি। তাই তৃতীয় দিন খুব সকালে আমরা বেরিয়ে পড়লাম দোবাকির উদ্দেশ্যে। জঙ্গল আছে, আমার ভাই আমার একটা চ্যানেল এসছে, বলছে যে আমরা যেমন গোমর নদী লাস্ট করছি বেরিয়ে আসছি, ওদিকে আপনার ডান দিকে একটা বড় নদী দেখুন, নৌকা ছোট দেখা যাচ্ছে, ওটাই কিন্তু লোকাল সাইড। ওই নদীটা হলো বিদ্যা নদী। আপনার গোসাবাতে যখন বড় নদী ছেড়েছিলেন ওই নদীটা এখানে মিলেছে, বিদ্যা বা বিদ্যাধরী বলা হয়েছে। সামনে যেটা আছে এটা হালকা জঙ্গল দেখা যাচ্ছে, এটা কিন্তু নতুন একটা বদ্বীপ হয়েছে, নতুন বদ্বীপ। বাঁদিকে দেখুন একটা নদী মিলেছে, এটা হলো পীরখালি বলে, পীরখালি। কালকে আপনার যদি ওর একটু ভিতর দিয়ে ঘুরেছে নদীকে, সে নদীটা এখানে মিলেছে, বিদ্যা, গোমর, পীরখালি। আর সামনে পড়বে আপনার বাঁদিকে পড়বে আপনার রাজিখালি, আর আমরা যেটা যাবো সেটা হলো দোবাকি। এই দুটো নদী এখানে হচ্ছে ফায়ারিগঞ্জ জংশন। ওইদিকে আপনার বালি আইল্যান্ড আমরা লাস্ট ওদিকে করলাম লোকালিটি, এটা নতুন বদ্বীপ। তারপরে ওটা আর একটা বদ্বীপ আছে আপনারা যেটা কলকাতা থেকে ডাইরেক্ট গদখালি যাচ্ছেন কি সোনাখালি যাচ্ছেন, একটা ব্রিজ পেরিয়েছেন, ওই ব্রিজটা ওই ল্যান্ডের সঙ্গে যুক্ত আছে, যেটা বাসন্তী ব্রিজ বা সোনাখালি ব্রিজ, হোগল ব্রিজ বলা হয়েছে না। আপনি যদি এখানে ওঠেন এখান থেকে ডাইরেক্ট কলকাতা চলে যেতে পারবেন, মেনল্যান্ডের সঙ্গে যুক্ত আছে। আর ওদিকে আছে আপনার এখান থেকে 1.5 ঘন্টা ভিতরে আছে এই নদীটা যেমন আছে, এই নদীর আরেকটা ওদিকে আছে মাতালা নদী বা হেড়োভাঙ্গা নদী বলছে, সেখানে আছে টাইগার রেস্কিউ সেন্টার, দুটো বাঘ আটকানো আছে। শীতকালে আসলে ওটা আপনাদের দেখিয়ে দেওয়া হয়, এখন সেটা সম্ভব না। এইটা বলছে পঞ্চমুখ, 5টা নদী এখানে মিলেছে, ঠিক আছে। বিদ্যা, গোমর, পীরখালি, গাজীখালি আর ওদিকে দোবাকি। সামনে ওদিকে দেখুন আরো শূন্য দেখা যাচ্ছে, আর একটু গেলে আরো শূন্য দেখতে পাবেন। ক্যানিংয়ের যে মাতালা ব্রিজ পেরিয়েছেন, ওই মাতালা নদী ও সরাসরি বঙ্গোপসাগর চলে যাচ্ছে। এখান থেকে বঙ্গোপসাগর কিন্তু অনেকটা কাছে, প্রায় ধরুন 45-50 কিলোমিটার দূরে। বাঁদিকে গেলে কোনটা জলের বাইরে থাকলে মরবে না। এই অবস্থায় যে গাছগুলো বেঁচে থাকছে তাদের আমরা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট বা বাদাবন বলে। ওয়ার্ল্ড ফেমাস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বা বাদাবন। বাংলায় বলা হয়েছে বাদাবন, ইংরেজিতে বলা হচ্ছে ম্যানগ্রোভ। এই যে গাছগাছালি দেখছেন, আমি একটু প্রসঙ্গে একটু আগে বলছিলাম যে কিছু নোনা জল ঘিরে যদি বাঁধ দিয়ে রাখা হয়, সেই জলটা যদি অবস্থা করে রাখা হয় তাহলে গাছ সব মারা যায়। কিন্তু এমনি ন্যাচারালি মরছে না, ডুবে যাচ্ছে আবার বাইরে আসছে, তো এখন মরছে না, কিন্তু আটকে রাখলে মারা যায়। এই যে গাছগুলো আছে সবটাই নিজের থেকে হচ্ছে, কাউকে লাগাতে হয়নি। এর 3টে বৈশিষ্ট্য আছে, শ্বাসমূল আছে, ঠেসমূল আছে আর জলের জঙ্গলতম আছে। মেন যেটা দেখবেন গাছের জলটা নামলে আলো বোঝা যাবে, এখানে স্ত্রীর রূপ বেশি আছে। মাটির মধ্যে রূপগুলো কাটি কাটি উঠে আছে, বহু দেখেছে, ছোট বড় সব রকম দেখেছে। ওগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং আছে, আপনার শার্প আছে, সুচালো আছে, শক্ত আছে। এইসব এলাকাগুলো কিন্তু বাঘ আবার অ্যাফেক্ট, বাঘ ছুটে যেতে পারে না, পাই জুড়ে হেঁটে। প্রকৃতি তার মধ্যে প্রকৃতি নিয়মে গাছ গাছে যারা আপনা আপনি হচ্ছে আপনা আপনি মারা যাচ্ছে, ঠিক আছে, কেউ কাউকে লাগাচ্ছে। তা 3টে বৈশিষ্ট্য, শ্বাসমূল, ঠেসমূল আর জলের জঙ্গল।
পঞ্চমুখী রিভার জংশন পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম দোবাকি। এই দোবাকিতে মূলত ওয়াক ক্যানোপি রয়েছে, অর্থাৎ 500 মিটার দীর্ঘ একটা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। সেইটি আমরা দেখব এবং নেচারটাকে উপভোগ করব। তো আমরা এখন রয়েছি যে সুন্দরবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে সাইট সিনিং প্লেস রয়েছে দোবাকি। দোবাকির ওয়াচ টাওয়ার থেকে 360 ডিগ্রি ভিউতে দোবাকি সংলগ্ন সুন্দরবন অঞ্চলের যে বাদাবন চারিদিকে বিস্তৃত সেটা উপভোগ করছি এবং এই অঞ্চলে খুব শান্ত নিরিবিলি পরিবেশ বজায় রাখা উচিত, কারণ এখানে বিভিন্ন ধরনের বন্য পশু বন্য প্রাণী কিন্তু আনাগোনা করে। দোবাকি দেখার পর প্রায় 2.5 ঘন্টা মতো জলপথে ভ্রমণ করে আমরা এসে পৌঁছালাম আমাদের সাইট সিনিংয়ের শেষ দুটি স্থান গোসাবার, হ্যামিংটন বাংলো এবং বেকন বাংলো দেখার জন্য। গোসাবায় নেমে আমরা ঢালাই রাস্তা ধরে গোসাবা থানার ঠিক পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গোসাবার প্রথম সাইট সিনিং বেকন বাংলো দেখার উদ্দেশ্যে। সাহেবের বাংলোয় প্রবেশ করতে গেলে 10 টাকা করে এন্ট্রি ফি অর্থাৎ টিকিট লাগে। সেই টিকিট কেটে তবে এই বেকন বাংলোর ভেতরে প্রবেশ করা যায়। এই বেকন সাহেবের বাংলো ততটা রক্ষণাবেক্ষণ হয় না, রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ছে। তো এক পাশে বাচ্চাদের বিনোদনের কিছু সামগ্রী রয়েছে আর এক পাশে রয়েছে বেকন সাহেবের সেই কাঠের বিখ্যাত বাংলোটি। তো এখন আমরা রয়েছি বেকন বাংলোতে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বেকন সাহেবের সঙ্গে দেখা করতে আসছে। বেকন সাহেবের সঙ্গে দেখার উদ্দেশ্যে তিনি এখানে আসেন এবং 2 রাত্রি এখানে থেকেছিলেন। মূলত এই গোসাবার যে একেবারে গ্রামীণ অঞ্চল বা গ্রামীণ জীবনটা তিনি এখানে স্বচক্ষে নিজে উপলব্ধি করার জন্যই 1932 সাল নাগাদ এসেছিলেন এবং 2 দিন থাকেন। পরবর্তীকালে তার নাম অনুসারেই এই বেকন বাংলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে পরিচিতি লাভ করে। মূলত এখানে উদ্দেশ্যটা ছিল তার যে হ্যামিংটন সাহেবের যে তিনি এখানে 1903 সালে এই আমরা যাব এর পরের স্পটেই তো হ্যামিংটন বাংলো, সেখানে তিনি মূলত এখানকার যে প্রত্যন্ত গ্রামবাসীদের নিয়ে একটা তহবিল গড়ে তোলেন এবং তারপর সেখানের মানুষদের যে এখানকার লোকাল মানুষদের জীবনযাত্রার উন্নতিকল্পে তিনি এখানে নিজের জীবন অতিবাহিত করেন বা তিনি ডেভেলপমেন্ট করেছিলেন। তো তার যে উদ্দেশ্য বা তার যে কর্মকাণ্ডটা তিনি নিজের চোখে দেখার জন্য বা উপলব্ধি করার জন্যই তিনি এসেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এটাও মন্তব্য করেছিল যে সমস্ত ভারতবাসীর একটা আদর্শ গোসাবা হোক। হ্যাঁ, অবশ্যই, কারণ এরপরে তিনি যে শান্তিনিকেতন ভাবনাটা সেটাও কিন্তু এই গোসাবার থেকেই ইন্সপায়ার হয়ে লিখেছিলেন বা করেছিলেন। এবং তিনি যে
উক্তিটা করেছিলেন এখানে, তিনি বলেছেন যে গোসাবাতে সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন যে স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। বেকন সাহেবের বাংলো দেখে আমরা হেঁটে হেঁটে এই গোসাবা বাজার পেরিয়েই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। মূলত বেকন বাংলো থেকে 1-1.5 কিলোমিটার দূরেই এই হ্যামিল্টন বাংলোটি অবস্থিত। এখানে পায়ে হেঁটেই যাওয়া হয়। তো আমরা সেই রকম পায়ে হেঁটে গোসাবা বাজার পেরিয়ে হ্যামিল্টন বাংলোর উদ্দেশ্যে যাচ্ছি। বেকন বাংলো থেকে প্রায় 10-12 মিনিট মতো হেঁটে আমরা পৌঁছলাম অবশেষে হ্যামিল্টন বাংলোতে। এই হ্যামিল্টন বাংলো বা বেকন বাংলো সুন্দরবন তথা পশ্চিমবঙ্গ পর্যটন শিল্পের অন্যতম দর্শনীয় স্থান। পর্যটকরা সুন্দরবন বেড়াতে এলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করেন। তাই স্থানীয় প্রশাসন তথা রাজ্য সরকারের কাছে অনুরোধ যে এই পর্যটন শিল্পকে বা সুন্দরবনের স্থানীয় পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই এই ঐতিহাসিক সাংস্কৃতিক স্থানগুলোর ওপর নজর দেওয়া খুবই প্রয়োজন। কারণ মূলত এই গোসাবার দুটো যে বাংলো, ঐতিহাসিক বাংলো, সেগুলো কিন্তু ততটা রক্ষণাবেক্ষণ হয় না। রক্ষণাবেক্ষণের অভাব যথেষ্ট, এটা বোঝাই যায়। তাই স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ এই দিকটার ওপর দৃষ্টি দেওয়ার। বেকন এবং হ্যামিল্টন বাংলো দেখে আমাদের সমাপ্ত হলো এবারের সুন্দরবন ভ্রমণ।